আসসালামু আলাইকুম। গল্পনাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস কে কথা কয়। আজ পর্ব 2। আজিজ আহমেদ মতিনকে নিয়ে খেতে বসেছেন। তিনি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কুমড়া ফুলের বড়া কেমন হয়েছে? মতিন বলল, ছোট গল্পের মতো হয়েছে। মানে বুঝলাম না। মতিন বলল, ছোট গল্পের ডেফিনেশন ভুলে গেছেন চাচা? শেষ হইয়াও হইল না শেষ, এই অবস্থা। কুমড়া ফুলের বড়া শেষ হবার পরেও তার স্বাদ জিভে লেগে থাকছে। ভালো বলেছ। নিশু খাবে না? না, মেজাজি মেয়ে, আজ মেজাজ নিয়ে। এই মেয়ে এত মেজাজ কোথায় পেল সেটাও বুঝি না। আমি নিজে খুবই ঠান্ডা মেজাজের মানুষ। তোমার চাচি ছিলেন আমার চেয়েও ঠান্ডা। মাঝখান থেকে এই মেয়ে হয়ে গেল ধানি মরিচ। বিয়ের পর জামাইয়ের ক্যাচা খেয়ে ঠিক হয়ে যাবে। আজিজ আহমেদ চাপা গলায় জিজ্ঞেস করলেন, সে কি তার বিয়ের কথা তোমাকে কিছু বলেছে? মতিন বলল, না, আমাকে তো বলেছে ইংল্যান্ড যাবার আগে বিয়ে করবে, হাজবেন্ড সঙ্গে নিয়ে যাবে। কমনওয়েলথ স্কলারশিপে তো স্পাউস নিয়ে যাবার ব্যবস্থা আছে। আপনাকে যখন বলেছে তখন অবশ্যই বিয়ে করবে। নিশু হচ্ছে রোবটের মতো, রোবটরা কমান্ডে চলে। নিশু তার নিজের কমান্ড নিজেই দেয়, কমান্ড ইস্যু হবার পর সেই কমান্ডে চলে। নিশুর পছন্দের কেউ কে আছে? অনেকেই আছে। আজিজ আহমেদ বললেন, যাকে সে বিয়ে করবে তাকে আমার সঙ্গে পরিচয় করাবে না? চা খেতে নিয়ে এলো, একসঙ্গে চাটা খেলাম, হালকা কথাবার্তা বললাম। নিশুর কিছু প্ল্যানিং নিশ্চয়ই আছে। পরিকল্পনার বাইরে সে কিছু করবে না। এটাও ঠিক বলেছ। মেয়েটা অর্ধেক মানুষ অর্ধেক যন্ত্র। ইলিশ মাছের তরকারিটা কেমন হয়েছে? দেবদাস টাইপ হয়েছে। তার মানে? দেবদাসের শেষ লাইনগুলি মনে আছে চাচা? মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময় যেন একটি সুখকর স্পর্শ কপালে আসিয়া পৌঁছে, যেন একটি দয়াদ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে জীবনের ইতি হয়। আজিজ আহমেদ বিস্মিত গলায় বললেন, এর সঙ্গে ইলিশ মাছের ঝোলের সম্পর্ক কি? সম্পর্ক আছে। মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময় যেন একটি ইলিশ মাছের পিস মুখে আসিয়া পৌঁছে, যেন সর্ষে ইলিশের ঝোল টানিতে টানিতে জীবনের ইতি হয়। আজিজ আহমেদ হতাশ গলায় বললেন, বাবা, সবসময় জোকারি করা ঠিক না। সবসময় জোকারি করলে তুমি মানুষের সামনে পাতলা হয়ে যাবে। তুমি কোনো গুরুত্বপূর্ণ কথা বললেও মানুষ গুরুত্ব দেবে না, ভাবে জোকারি করছো। ঠিক বলেছেন চাচা, আর জোকারি করব না। ইলিশ মাছটা খুব ভালো হয়েছে, আমি আরেক পিস নেব। নিশুর যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা, ঘড়িতে বাজছে 7টা। আজিজ আহমেদ মাত্র মাগরিবের নামাজ শেষ করেছেন। মেয়ের ঘুম ভাঙলে মেয়েকে নিয়ে চা খাবেন। নিশু এসে বাবার সামনে দাঁড়িয়েছে, তার মুখ থমথম করছে। বাবা, তোমাকে 5টার সময় ডেকে দিতে বলেছিলাম, তুমি ডাকোনি কেন? তুই এত আরাম করে ঘুমাচ্ছিলি, ডাকতে মায়া লাগলো। বস, চা খা। চা খাবো না, তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব পালন করতে পারলে না। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল মতিনের সঙ্গে, জরুরি কথা ছিল। বাবা, আমার খুব খারাপ লাগছে। মারে, ভুল হয়ে গেছে, তুই টেলিফোনে তার সঙ্গে কথা বল। আমি সামনাসামনি কথা বলতে চেয়েছিলাম। তাকে আসতে বল, ডাকলেই চলে আসবে। মা শোন, মেজাজ ঠান্ডা করে বস, একসঙ্গে চা খাই, 2 দিন পরে চলে যাবি। নিশু বাবার সামনে থেকে সরে গেল, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল। তার ঘুম পুরোপুরি কাটেনি, সে আবার শুয়ে পড়বে। ঘুম নিয়ে তার এই একটা ব্যাপার আছে, মাঝে মাঝে ঘুমের স্পেল আসে। খেয়ে না খেয়ে ঘন্টার পর ঘন্টা ঘুমায়, আবার মাঝে মাঝে জেগে থাকার স্পেল। একবার 3 দিন 3 রাত সে 1 মিনিটের জন্যও ঘুমায়নি, তাতে তার তেমন কোনো অসুবিধাও হয়নি। নিশু মতিনকে টেলিফোন করলে বিছানায় শুয়ে। ঘর অন্ধকার, বাইরে বৃষ্টি নতুন করে শুরু হয়েছে। জানালা সামান্য খোলা, পর্দা বাতাসে কাঁপছে, মাঝে মাঝে বৃষ্টির ছাট এসে চোখে মুখে লাগছে। নিশুর চমৎকার লাগছে। মতিন শোনো, তোমার মনে কি এমন কোনো ভ্রান্ত ধারণা আছে
যে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি? মতিন বলল, না, নেই। তুমি মূল কথাটা বলে ফেলো, পেঁচানোর দরকার নেই। নিশু বলল, আমি বাবাকে কথা দিয়েছিলাম যে দেশের বাইরে যাবার আগে বিয়ে করব। কথা রাখো, বিয়ে করা কঠিন কাজ না, পিএইচডি করার চেয়ে সহজ। সমস্যা হচ্ছে একটা ছেলে আমার পাশে শুয়ে আছে, এই চিন্তাটাই আমার কাছে আগলি লাগে। ও আচ্ছা, আমার একটা টেকনিক্যাল বিয়ে করা দরকার। এমন একজনকে স্বামী হিসেবে আমার দরকার যে আমার সমস্যা বুঝবে। তাকে যখন বলবো ডিল ইজ অফ, সে সরে দাঁড়াবে। স্ত্রীর ওপর স্বামীর অধিকার খাটানোর কোনো চিন্তা যার মাথায় থাকবে না। আমি কি সেই ভাঙা কলা? হ্যাঁ। আমাকে তোমার সঙ্গে ইংল্যান্ড যেতে হবে? অবশ্যই না, তুমি তোমার মতো এখানেই থাকবে। নদী ও নতিমের উপর গবেষণা করবে, তার গল্পের অনুবাদ প্রকাশ করবে। তুমি কি রাজি? চিন্তা করে দেখি। এত চিন্তার কি আছে? চিন্তার কিছু নেই। অবশ্যই না, তুমি আমাকে সাহায্য করবে। তুমি তোমার কুৎসিত মেসটা ছেড়ে বাবার সঙ্গে থাকবে। জামাই শ্বশুর এক বাড়িতে? হ্যাঁ, বাবার বয়স হয়েছে, এখন নানান উদ্ভট চিন্তা ভাবনা করেন। তুমি বাবার সঙ্গে থাকলে আমি নিশ্চিন্ত থাকি। তুমি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় নিশ্চিন্ত থাকবে। তার মানে তুমি রাজি না? না, শুরুতে নিমরাজি হয়ে পড়েছিলাম, হঠাৎ তৌহিদার কথা মনে পড়ল। নিশু বলল, তৌহিদাকে? মতিন বলল, বড় আপাদের সঙ্গে থাকে, আশ্রিতা টাইপের একজন, আমার দুলাভাইয়ের দূর সম্পর্কের বোন। বড় আপার খুব ইচ্ছা আমি তাকে বিয়ে করি। তুমি রাজি? নিম রাজি। আমি কোনো কিছুতেই রাজি হই না, সবকিছুতেই নিম রাজি হই। ঠিক আছে। নিশু শোন, একটা কবিতা ব্রেইনে শর্ট সার্কিট হয়ে গেছে, দুটা লাইন মাথায় ঘুরপাক খাচ্ছে, বাকিটা আসছে না। শর্ট সার্কিটটা খুলে দে। লাইন দুটা বলো। সুর করি বারবার পড়ি বর্ষা। নিশু যন্ত্রের মতো বলল, সুর করি বারবার পড়ি বর্ষা অভিসার, অন্ধকার যমুনার তীর, নিশীথে নবীনা রাধা, নাহি মানে কোনো বাধা, খুঁজিতে নিকুঞ্জ কুটির। নিশু টেলিফোন অফ করে শুয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। চিঠি এসেছে হাতে হাতে। যে ভদ্রলোক চিঠি নিয়ে এসেছেন তিনি অস্থির প্রকৃতির। তিনি হয় একজন গুরুত্বপূর্ণ লোক, আর তা না হলে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবেন। তার মতো একজন মানুষ ডাকপিয়নের ভূমিকায় নেমেছে, এটা তিনি নিতে পারছেন না। ভদ্রলোকের চেহারা সুন্দর, গোলগাল মুখ, গায়ের রং দুধে আলতায়, বয়স 30-35। হালকা নীল রঙের হাওয়াই শার্ট পরেছেন, তাকে শার্টটাই খুব মানিয়েছে। মতিন চিঠিটা হাতে নিয়ে বলল, ঠিক আছে, চিঠি রিসিভ করলাম। অতি গুরুত্বপূর্ণ মানুষটি ভুরু কুঁচকে বলল, শুধু রিসিভ করলে হবে না, আমার সামনে চিঠি পড়বেন এবং চিঠির জবাব দেবেন, সেই জবাব আমি নিয়ে যাব। এখনই চিঠি পড়তে হবে? অবশ্যই। মতিন হাই তুলতে বলল, আমি তো ভাই এখন চিঠি পড়তে পারবো না, আমার চিঠি পড়ার নির্দিষ্ট সময় আছে। আমি রাতে শোবার আগে আগে চিঠি পড়ি, অন্য সময় পড়ি না। এখন পড়বেন না? না। আর শুনুন, এভাবে আঙ্গুল তুলে আমার সঙ্গে কথা বলবেন না, আঙ্গুল তুলে কথা আমার পছন্দ না। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকেই আঙ্গুল তুলে কথা বলা মানায়, আর কাউকে মানায় না। গুরুত্বপূর্ণ মানুষটা এবার চুপসে গেল। মতিনের মনে হলো ফুলানো একটা গ্যাস বেলুন থেকে খানিকটা গ্যাস বের হয়ে গেল। আরো কিছু গ্যাস বের করতে পারলে ভালো হতো, সেই সুযোগ কি এই লোক দেবে? মিস্টার মতিন, এটা একটা আর্জেন্ট লেটার, স্যার আমাকে জবাবটা হাতে হাতে নিয়ে যেতে বলেছেন। মতিন বলল, জবাব না নিয়ে গেলে উনি কি আপনাকে মারবেন? চড় থাপ্পড় ঘুষি? এইসব আপনি কি বলছেন? আমি একজন লয়ার, স্যারের জুনিয়র। লয়াররা চড় থাপ্পড় খায় না? ধরুন এখন যদি আমি আপনার গালে ঠাস করে একটা চড় দিয়ে বসি, আপনি কি করবেন? মামলা করবেন? মামলাটা কোন ধারায় হবে?
আমি আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। আপনি এই ভঙ্গিতে কথা বলছেন কেন? মতিন বলল, আপনি গাড়ি নিয়ে এসেছেন? লোকটা হতাশ গলায় বলল, জি। তাহলে গাড়িতে বসুন, অপেক্ষা করুন। আমি হাত মুখ ধোবো, নাস্তা খাবো, চা খাবো, তারপর আপনার স্যারের আর্জেন্ট লেটার পড়ে জবাব লিখে দেব। আমি চাই না আপনার মতো গুরুত্বপূর্ণ একজন লয়ার তার বসের কাছে চড়থাপ্পড় খাক। আপনার নাম কি? আহমেদ ফারুক। আহমেদটা সামনে এনেছেন কেন? আহমেদ পেছনে থাকার কথা না? আপনার বাবা মা নিশ্চয়ই আপনার নাম রেখেছিলেন ফারুক আহমেদ। আপনি স্টাইল করে আহমেদকে করেছেন আহমেদ, এবং সেই আহমেদ নামের সামনে নিয়ে এসেছেন। ঘোড়ার পেছনে থাকে গাড়ি, আপনার বেলায় সামনে গাড়ি, পেছনে ঘোড়া। মতিন সাহেব, আমি আপনার সঙ্গে কোনো কথাবার্তা বা আর্গুমেন্টে যাব না। আমি গাড়িতে অপেক্ষা করি। আপনি জবাবটা দিয়ে দিন। আপনি আমার ঘরেও অপেক্ষা করতে পারেন, তবে আপনার মতো মানুষ আমার এখানে বসে আরাম পাবেন না। সারাক্ষণ ভুরু কুচকে থাকবেন, ঘরে ফ্যানও নেই। এর চেয়ে এসি চালিয়ে গাড়িতে বসে গান শোনা ভালো। নাকি আমার এখানেই বসবেন? আমি গাড়িতেই অপেক্ষা করব। গাড়িতে চা পাঠাবো? আমার মেস বাড়িতে লেবু চা ভালো বানায়। থ্যাঙ্কস, চা লাগবে না। মতিন অনেক সময় নিয়ে দাড়ি শেভ করলো, গোসল সারলো, মেসের ম্যানেজারের কাছ থেকে পত্রিকা এনে খুঁটিয়ে খুঁটিয়ে পত্রিকা পড়ল। সে কোনোদিন পত্রিকার এডিটোরিয়াল পড়ে না, আজ সে তাও পড়ল। আহমেদ ফারুক নামের রাজপুত্র টাইপ মানুষটাকে যতটা সম্ভব দেরি করানো যায়। আহমেদ ফারুক সাহেবের একটা শিক্ষা হোক, তেমন কোনো কারণ ছাড়াই লোকটাকে প্রথম থেকেই তার অপছন্দ হচ্ছিল। নাস্তা শেষ করে পরপর 2 কাপ চা খেয়ে মতিন চিঠি পড়তে বসল। প্রিয় নদ্দীয় নতিম, আপনার বিষয়ে পরে আমি এবং আমার স্ত্রী কিছু চিন্তা ভাবনা করেছি। যে নদ্দীয় নতিম নামের একটা ফিকটিসাস ক্যারেক্টার তৈরি করে তাকে নিয়ে প্রবন্ধ ছাপতে পারে, সে অবশ্যই ক্রিয়েটিভ পারসন। আমি এবং আমার স্ত্রী খুবই আনন্দিত হব যদি আপনি আমাদের অফার গ্রহণ করেন। আপনার পক্ষে কি এ মাসের 17 তারিখ থেকে কাজ শুরু করা সম্ভব? আমি 19 তারিখ কাঠমান্ডু যাচ্ছি, তার আগেই ছেলের বিষয়টা ঠিক করে যেতে চাচ্ছি। আপনি যদি অফার গ্রহণ করতে সম্মত হন, তাহলে আমার জুনিয়র ফারুক সাহেবকে জানিয়ে দেবেন। আমার ছেলে কমল অতি অল্প যে কয়েকজন মানুষকে পছন্দ করে, ফারুক তাদের একজন। আমার ছেলে সম্পর্কে কিছু জানতে চাইলে সে আপনাকে বলতে পারবে। আপনি ভালো থাকুন। বিনীত, এস ইমরান। আহমেদ ফারুক গাড়িতে বসেছিলেন না, তিনি গাড়ির চারপাশে হাঁটাহাঁটি করছিলেন। তার হাতে সিগারেট, তবে জ্বলন্ত সিগারেট না, আগুন ছাড়া সিগারেট। তিনি সিগারেট ছাড়ার চেষ্টা করছেন। সিগারেট ছাড়ার প্রথম ধাপ। যখন সিগারেটের তৃষ্ণা চাপবে, তখন আগুনবিহীন সিগারেট ঠোঁটে দিয়ে টানতে হবে। মতিনকে আসতে দেখে ফারুক আগ্রহ নিয়ে তাকালেন। মতিনের হাতে কোনো খাম বা কাগজ দেখা যাচ্ছে না। ফারুকের ভুরু কুঁচকে গেল। এই উদ্ভট মানুষটাকে এখনো চিঠি পড়েনি? তার ফাজলামি ধরনের গা জ্বালানো কথায় আরো কিছুক্ষণ শুনতে হবে। মতিন বলল, আপনার কি সিগারেট ধরানোর জন্য দেশলাই লাগবে? না, লাগবে না। আপনি চিঠির জবাব এনেছেন? এনেছি। কই দিন, আমার অনেক দেরি হয়ে গেছে। মতিন বলল, আমাকে একটু পল্লবী নামিয়ে দিতে পারবেন? কোথায়? পল্লবী, মিরপুরের পরে, আমার বড় বোনের বাসা। দুপুরে তার ওখানে আমার খাওয়ার কথা। পল্লবী নামিয়ে দিতে হবে। নামিয়ে যে দিতেই হবে এমন কোনো কথা নেই। আমি একটা সিএনজি ট্যাক্সি নিয়ে চলে যাব। যদিও এই মুহূর্তে ট্যাক্সি ভাড়া দেওয়ার সামর্থ্য আমার নেই। সেটাও সমস্যা না, ট্যাক্সি ভাড়া বড় আপা দিয়ে দেবে। তবে তার সামান্য মন খারাপ হবে এই ভেবে যে তার আদরের ভাইটার ট্যাক্সি ভাড়া দেবার সামর্থ্যও নেই। আপনি গাড়িতে উঠুন। ধন্যবাদ। আপনি সিগারেটটা যদি না খান আমাকে দিয়ে দিতে পারেন। আজ নাস্তার পর সিগারেট খাওয়া হয়নি। সিগারেটের প্যাকেটে 4টা সিগারেট ছিল, প্যাকেটটা খুঁজে পাচ্ছি না। ফারুক হাতে সিগারেট দিয়ে দিল, গম্ভীর গলায় বলল, সিগারেট এখানেই শেষ করুন, গাড়িতে এসি চলবে, তখন সিগারেট খাওয়া যাবে না। মতিন সিগারেট ধরাতে ধরাতে বলল, আপনার স্যারের ছেলের বিষয়টা বলুন। ফারুক বিরক্ত গলায় বলল, কি বিষয় বলবো? সে কি ভয়ঙ্কর?
মেজাজ খারাপ হলে যে কোনো মানুষই ভয়ঙ্কর হয়, হয় না? বেশিরভাগ মানুষই মেজাজ কন্ট্রোল করতে পারে না। যারা অটিস্টিক চাইল্ড কিংবা যাদের ডাউন সিনড্রোম আছে তারা মেজাজ কন্ট্রোল করতে পারে না। ডাউন সিনড্রোম আবার কি? এটা এক ধরনের অসুখ। ডাউন সিনড্রোমে শিশুরা একটা বাড়তি ক্রোমোজোম নিয়ে জন্মায়। এখন আপনি নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবেন ক্রোমোজোম কি? ক্রোমোজোম কি ডিটেইলে আপনাকে বলতে পারবো না, আমি নিজেও জানি না। সব মানুষের থাকে 46টা করে ক্রোমোজোম। 23টা সে পায় বাবার কাছ থেকে, 23টা পায় মার কাছ থেকে। মতিন বলল, ক্রোমোজোমের প্রসঙ্গ থাক, মূল জায়গায় আসুন। ছেলে কি ভয়ঙ্কর? যখন রেগে যায় তখন। ভয়ঙ্কর হলে কি করে? কামড়ায়? বেশিরভাগ সময় অ্যাপিলেপটিক সিজার হয়ে যায়, তবে মাঝে মধ্যে আশেপাশের মানুষের উপর ঝাঁপিয়েও পড়ে। কখন তার মেজাজ খারাপ হয় বলা মুশকিল। তার অপছন্দের কিছু ঘটলেই মেজাজ খারাপ হয়। কি কি তার অপছন্দ? উঁচু শব্দ অপছন্দ, মেঝেতে চেয়ার টানার শব্দ, চায়ের কাপে চামচের শব্দ। সব শব্দ বন্ধ? কাজকর্ম কিভাবে চলে? ইশারায়? সব শব্দ বন্ধ না, উঁচু শব্দ বন্ধ। মেজাজ যখন খারাপ হয় তখন তা ঠিক করার উপায় কি? গান বাজালে মেজাজ ঠিক হয়। সে সুগন্ধ খুব পছন্দ করে, তাও সব সুগন্ধ না। যেমন ধরুন লেবু, সে লেবু বা লেবুর ফুলের গন্ধ সহ্যই করতে পারে না। মতিন সিগারেটে শেষ টান দিয়ে বলল, কোন ধরনের গান সে পছন্দ করে? রবীন্দ্রসঙ্গীত, নজরুল নাকি ভাটিয়ালি? ফারুক গম্ভীর গলায় বলল, আপনার কথা বলার ভঙ্গির মধ্যে ঠাট্টা ভাব আছে, কিন্তু আমি ঠাট্টা করছি না। মতিন বলল, আমি এইভাবেই কথা বলি। কি গান ওই ছেলে পছন্দ করে? ফারুক বলল, লো নোটের যে কোনো মিউজিকই তার পছন্দ, তবে সে হাই নোটস নিতে পারে না। উঠুন, গাড়িতে উঠুন। মতিন গাড়িতে উঠল। ফারুক বলল, আপনি কি কমলের সঙ্গী হবার প্রস্তাবটা নিচ্ছেন? মতিন হাই তুলতে তুলতে বলল, না, ওই পাগলা ছেলের কামড় খাওয়ার আমার কোনো শখ নেই। এখন কি আপনি গাড়ি থেকে আমাকে নামিয়ে দেবেন? না, আপনাকে পল্লবীতে নামিয়ে দেব। থ্যাংক ইউ। শুরুতে আপনাকে আমার যতটা খারাপ মানুষ মনে হয়েছিল, আপনি ততটা খারাপ না। আপনার স্যারকে বলবেন আমি চাকরিটা নেব। 17 তারিখ বোচকা বুচকি নিয়ে উপস্থিত হব। মতিনের বড় বোনের নাম সালেহা, বয়স 40-এর উপরে, চিররুগ্ন মহিলা। সপ্তাহে 3 দিন তিনি বিছানায় শুয়ে থাকেন। কখনো তিনি জ্বরে কাতর, কখনো বুকে ব্যথা। অমাবস্যা পূর্ণিমাতে বাতের যন্ত্রণায় অস্থির হয়ে থাকেন। তাকে তখন প্রায় কোলে করে বাথরুমে আনা নেওয়া করতে হয়। তার ডিসপেপসিয়াও আছে, যাও ভাত ছাড়া কিছুই খেতে পারেন না। 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। স্বামীর সঙ্গে 24 বছর কাটিয়ে তিনি এখন ক্লান্ত। সংসারে কোনো সন্তান আসেনি। এই নিয়েও সালেহার মনে তেমন কোনো দুঃখবোধ আছে বলে মনে হয় না। তৌহিদা নামের যে মেয়েটি তার দেখাশোনা করে তাকে তিনি প্রায়ই বলেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার শরীরের যে অবস্থা, ছেলেমেয়ে হলে উপায় কি হতো বল? তৌহিদা সালেহার স্বামী হাবিবুর রহমানের মামাতো বোন। সে অনেক দিন ধরে তার ভাইয়ের সংসারে আছে। ক্লাস 7-এ পড়ার সময় এসেছিল। এখন সে লালমাটিয়া কলেজে পড়ে। আগামী বছর বিয়ে পরীক্ষা দেবে। মেয়েটির গায়ের রং ময়লা হলেও সে অত্যন্ত সুশ্রী। তার কলেজের বান্ধবীরা প্রায় তার বিয়ের সম্বন্ধ নিয়ে সালেহার কাছে আসে। তিনি তাদের সবাইকে বলেন, তৌহিদার বিয়ে ঠিক হয়ে আছে, আমার ভাইয়ের সঙ্গে বিয়ে। ওর বিয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না। তৌহিদা চুপচাপ ধরনের মেয়ে। সে নিজের মনে সংসারের সব কাজ সামাল দেয়। যথাসময়ে কলেজে যায়। তার কলেজ বাসার খুব কাছে না, হেঁটে যেতে আধ ঘন্টার মতো লাগে। সে হেঁটে যায় আসে। কলেজে যাওয়া আসার জন্য ভাইয়ের কাছে বাড়তি টাকা চাইতে তার খুবই লজ্জা লাগে। হাবিবুর রহমান একটা ফার্মাসির মালিক। ফার্মাসির আগে নাম ছিল নিউ হাবিব ফার্মাসি। বিয়ের পরপর স্ত্রীর নামে ফার্মাসির নামকরণ করেছেন। এখন নাম নিউ সালেহা ফার্মাসি। বছর 2 আগে একটা দর্জির দোকান করেছেন। তার নাম নিউ সালেহা টেইলারিং। প্রতিটি দোকানের নামের আগে তিনি নিউ ব্যবহার করেন, কারণ নিউ শব্দটা তার জন্য লাকি। তার 3টি বেবি ট্যাক্সি আছে,
দি নিউ সালেহা পরিবহন। প্রতিদিন এক একটা বেবি ট্যাক্সি থেকে তিনি 300 টাকা করে পান। হাবিবুর রহমানকে একজন সফল মানুষ বলা যেতে পারে। সফল মানুষরা চিররুগ্ন স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকে না। হাবিবুর রহমান সন্তুষ্ট। তার কোনো রকম বদনেশা নেই। রাত 9টায় তিনি দোকান বন্ধ করে বাসায় চলে আসেন। এশার নামাজ পড়ে রাতের খাবার শেষ করে টিভি দেখতে বসেন। কোনো বিশেষ অনুষ্ঠান দেখেন না। টিভিতে যা চলে তাই তার ভালো লাগে। তবে 10:30 বাজতে না বাজতেই তার হাই উঠতে থাকে। রাত 11টার দিকে বেবি ট্যাক্সির ড্রাইভাররা তাকে দিনের ভাড়া দিয়ে যায়। তিনি টাকা স্টিলের আলমারিতে তুলে ঘুমোতে যান। এক ঘুমে তার রাত কাটে। তিনি সুখী মানুষদের দলে। মতিন তার বোনের বাসার কলিং বেল টিপছে। অনেকক্ষণ ধরেই টিপছে, দরজা খুলছে না। মতিনের মনে হলো বাসায় তার বড় বোন ছাড়া কেউ নেই। বড় বোন বিছানা থেকে নামতে পারছে না বলে দরজা খুলতে পারছে না। 8 ঘন্টা ধরে কলিং বেল টেপার অর্থ হয় না। সে কি করবে বুঝতে পারছে না। 2টা কাজ করা যায়। 1, ফিরে যাওয়া যায়। 2, কোনো একটা চায়ের দোকান থেকে 1 কাপ চা খেয়ে নব উদ্যমে কলিং বেল টেপা শুরু করা। 2টার কোনটা করবে এই সিদ্ধান্ত নিতে নিতেই দরজা খুলল। দরজার ওপাশে তৌহিদা। সে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল, যেন সে এক বিরাট লজ্জায় পড়েছে। মতিন বলল, মিস তৌ, কি খবর? তৌহিদা অস্পষ্ট গলায় বলল, ভালো। আমার আপার অবস্থা কি? সে কি নতুন কোনো ব্যাধিতে আক্রান্ত, নাকি এখনো পুরনো অসুখ নিয়ে আছে? তৌহিদা জবাব দিল না। মতিন বলল, চট করে চা খাও, বেশিক্ষণ থাকবো না, আপাকে চোখের দেখা দেখেই বিদায়। আপা কই? তৌহিদা কাপা কাপা গলায় বলল, বুবু বাসায় নেই। কোথায় গেছে? ভাইজান ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন। বুবুর বুকে ব্যথা, ইসিজি করবেন। ঘরে শুধু তুমি আর আমি। তৌহিদা এই প্রশ্নের জবাব দিল না। তার কেমন জানি লাগছে, মনে হচ্ছে ঘরবাড়ি দুলছে, মাথার ভিতর ভো ভো শব্দ হচ্ছে। খুবই পিপাসা পাচ্ছে। তার উচিত এক্ষুনি ছুটে গিয়ে ঠান্ডা 1 গ্লাস পানি খাওয়া। পানি খেয়েই মতিন নামের মানুষটার জন্য চা বানানো। কিন্তু সে নড়তেও পারছে না। তার পা ভারী হয়ে আছে। মতিন নামের মানুষটা আশেপাশে থাকলেই তার এরকম হয়। স্বামীর আশেপাশে দাঁড়ালে কি সব মেয়ের এরকম হয়? মতিন অবশ্য এখনো তার স্বামী না, কিন্তু একদিন তো হবে। মতিন বলল, কি হলো মিস তৌ, তুমি এরকম জম্বির মতো হয়ে গেছো কেন? জম্বি কি জানো? না। মৃত মানুষ আবার জীবন ফিরে পেলে যা হয় তার নাম জম্বি। তৌহিদা মানুষটার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার কথা বুঝতে পারছে না। মৃত মানুষ, জীবিত মানুষ, এসব কি বলছে? মতিন বলল, বসো, আপা যখন নেই তখন তোমার সঙ্গেই কথা বলি। এত দূরে বসতে হবে না, আমার কাছে বসো, খালি বাসা, কেউ দেখবে না। তৌহিদার শরীর ঝনঝন করছে। মানুষটা এইসব কি বলছে? খালি বাসা, কেউ দেখবে না? কি কেউ দেখবে না? আচ্ছা, এই মানুষটা কি তার গায়ে হাত দিতে চায়? গায়ে হাত দিতে চাইলে সে কি নিষেধ করবে? নিষেধ করা মোটেই ঠিক হবে না, কারণ মানুষটা তার স্বামী। স্বামী যখন ইচ্ছা তার স্ত্রীর গায়ে হাত দিতে পারে। মিস তৌ। জি। তোমার কি শরীর খারাপ? জি না। এরকম ঘামছো কেন? জানি না। আপা কতক্ষণ আগে গেছেন বলো তো? জানি না। জানি না বলে তৌহিদা চমকে গেল। সে অবশ্যই জানে, কেন জানবে না? 8 ঘন্টা আগে গিয়েছে। তাহলে সে কেন বলল জানে না? মিস তৌ। জি। আমার কাজ আছে, আমি উঠলাম। আপাকে বলবে আমি একটা চাকরি পেয়েছি। পার্মানেন্ট কিছু না, টেম্পোরারি, তবে বেতন ভালো, মাসে 15,000। বলতে পারবে না? জি পারবো। তৌহিদা মুখে বলেছে জি পারবো, কিন্তু কি পারবে এটা সে এখনো বুঝতে পারছে না। মানুষটা বলেছে আমার কাজ আছে, আমি উঠলাম। তাহলে একটু আগে কেন বলল খালি বাসা, কেউ দেখবে না? মানুষটা চা খেতে চেয়েছিল, এখন কি সে চা খেতে চাচ্ছে না? সে উঠে দাঁড়িয়েছে। তৌহিদা এখন যদি বলে চা না খেয়ে আপনি যেতে পারবেন না, তাহলে কি খুব খারাপ হবে? কেন খারাপ হবে? তৌহিদা অবশ্যই তাকে চা খেতে বলবে। শুধু যে বলবে তা না, সে মানুষটার হাত ধরে হ্যাচকা টান দিয়ে তাকে বসিয়ে দেবে। মানুষটা বসে যাবার পরও সে তার হাত ছাড়িয়ে নেবে না।
একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে বসে থাকবে, এর মধ্যে দোষের কিছু নেই। মিস তৌ, তুমি দরজা লাগিয়ে দাও, আমি যাচ্ছি। তৌহিদা চাপা গলায় শুধু বলল, জি আচ্ছা। মতিন চলে যাবার পরের 1 ঘন্টা সে তার নিজের ঘরের দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। আপনি কি আমার কথা মন দিয়ে শুনছেন? মতিন থতমত খেয়ে বলল, অবশ্যই অবশ্যই। যদিও সে মন দিয়ে শুনছিল না। তার সামনে বসা মুনা নামের অস্বাভাবিক রূপবতী মহিলা তার মধ্যে কিছু সমস্যা সৃষ্টি করেছে। সে মহিলার মুখের দিকে ঠিকমতো তাকাতে পারছে না, আবার চোখও ফিরিয়ে নিতে পারছে না। মুনার আজকের পোশাক আরও উগ্র। আবার এও হতে পারে ইনি যে সমাজে বাস করেন সেই সমাজে এই পোশাকই শালীন পোশাক। মতিন সাহেব। জি ম্যাডাম। কমলের সঙ্গে আপনার দেখা করানোর আগে তার আচার আচরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া প্রয়োজন, তাই না? জি ম্যাডাম। মতিন জি ম্যাডাম বলেছে ঠিকই, কিন্তু বেশ কিছুক্ষণ বুঝতেই পারল না কমলটা কে। কমল নামটি অনেকবার তার সামনে উচ্চারিত হয়েছে। সে অটিস্টিক শিশু কমলের সঙ্গী হিসেবে চাকরি পেয়েছে, এই ব্যাপারগুলি তার মাথায় স্থায়ী হচ্ছে না। তার সামনে বসা মহিলার রূপ আরেকটু কম হলে মতিনের জন্য সুবিধা হতো। ব্লাউজের কাট এত না হলেও সুবিধা হতো। ব্লাউজের নিচে মহিলা কিছু পরেননি তা বোঝা যাচ্ছে। এই সমাজে বোধহয় ব্রা পরার চল নেই। মতিন সাহেব। জি ম্যাডাম। একটা ব্যাপার মাথায় রাখবেন, কমল অসম্ভব বুদ্ধিমান। সে অতি দ্রুত তার বুদ্ধিতে আপনাকে বিচার করবে। ও আচ্ছা। আপনার ত্রুটিগুলো সে ধরতে চেষ্টা করবে, তারপর আপনার ত্রুটিগুলি সে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। ত্রুটি মানে? আপনি যদি ভীতু হন তাহলে সেটা আপনার একটা ত্রুটি। আপনার ভীতিটা সে কাজে লাগাবে। আপনি যদি রাগী মানুষ হন সে আপনার রাগটাকে কাজে লাগাবে। বুঝতে পারছি না। একজন ভীতু মানুষকে সে কাবু করবে ভয় দেখিয়ে, একজন রাগী মানুষকে সে আরো রাগিয়ে দেবে। সে অগ্রসর হবে অতি ঠান্ডা মাথায়। ও আচ্ছা। আপনি যত সহজে ও আচ্ছা বললেন বিষয়টা তত সহজ না। একটি অটিস্টিক শিশুর আচরণ পূর্ণবয়স্ক মানুষদের মতো। অটিস্টিক সব শিশুই কি একরকম? না, এক একজন এক এক রকম, তবে তাদের কমন কিছু মিল আছে। যেমন এরা অতি বুদ্ধিমান। তাদের প্রধান চেষ্টা থাকে আশেপাশের সবাইকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। আপনাকে কিছু বইপত্র দেব, বইপত্রগুলি মন দিয়ে পড়বেন। জি আচ্ছা। ইন্টারনেটে এই ধরনের শিশুদের বিষয়ে বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, আপনি সেগুলি দেখতে পারেন। ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না। এমন কোনো জটিল ব্যাপার না, আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আপনি কি এখন ছেলের সঙ্গে দেখা করার জন্য মানসিকভাবে প্রস্তুত? জি ম্যাডাম। আপনার মনে কি কোনো প্রশ্ন আছে? মতি ইতস্তত করে বলল, এই ধরনের শিশুরা কি ভায়োলেন্ট হয়? মুনা বললেন, হয়, তবে বেশিরভাগ এই ভায়োলেন্স নিজের প্রতি দেখায়, অন্যের প্রতি না। কমল রেগে গিয়ে আপনাকে কামড়ে ধরবে এরকম মনে করার কোনো কারণ নেই, ভয় পাবেন না। আমি ভয় পাচ্ছি না। মুখে ভয় পাচ্ছি না বললেও মতিন ভয় পাচ্ছে। সে পরিষ্কার দেখতে পাচ্ছে পা থপথপ করে একটা ছেলে এসে চেয়ার ধরে দাঁড়াবে। তার চোখের দৃষ্টি অস্বাভাবিক তীক্ষ্ণ। সে দড়ি দিয়ে বাঁধা জন্তুর মতো থেমে থেমে বড় বড় নিঃশ্বাস নেবে। তার মুখ হা হয়ে থাকবে, মুখ থেকে মাঝে মধ্যেই লালা গড়িয়ে পড়বে। মুনা উঠে দাঁড়িয়ে বললেন, আসুন আমার সঙ্গে। মতিন উঠে দাঁড়ালো, তবে তার মাথা সামান্য ঝিমঝিম করে উঠল। মুনা উঠে দাঁড়ানো মাত্র দমকা বাতাস গায়ে লাগার মতো সেন্টের গন্ধ নাকে এসে লেগেছে। গন্ধটার মধ্যেই গা ঝিম ধরানোর ব্যাপার আছে। মতিন ভেবে পাচ্ছে না এই মহিলা উঠে দাঁড়ানো মাত্র গন্ধটা তার নাকে এসে লাগলো কেন। তিনি গায়ে সেন্ট মেখেছেন? সেই সেন্ট তো বসা থাকা অবস্থাতেও গায়ে ছিল। শেষ হলো আজকের পর্ব। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস কে কথা কয়। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি
তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।